এই সরকার তো বৈধতার সংকটটা রয়ে গেছে, ফলে এটা কি নির্বাচন হবে? আপনি যারা যারা নির্বাচিত করে আনা হবে এটা তো আগেই তো তালিকা আছে। তাহলে আগামী নির্বাচনের মাধ্যমে যারা আসছে তারা কি সেই লুটেরা মাফিয়া তাদের শাসনই কায়েম হবে? তারা শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানটা টিকিয়ে রয়েছে, যেটা দ্বারা দুর্নীতি হয়, যেটা দ্বারা কোটি কোটি টাকা পাচার হয়েছে, ব্যাংক লুট হয়েছে। এই সংবিধান এই ব্যবস্থাকে টিকিয়ে রেখে তারা ক্ষমতায় যেতে চায় লুট করবার জন্য। লুট ছাড়া এই নির্বাচনের আর কোনো উদ্দেশ্য নাই। প্রিয় দর্শক, টিবিএস এর নিয়মিত আয়োজন রোড টু ইলেকশনে আপনাদের স্বাগতম। আমাদের সাথে আজ একজন বিশেষ অতিথি আছেন যিনি বিভিন্ন পরিচয়ে পরিচিত। আসুন তার সাথে আমরা পরিচিত হই। আমাদের সাথে উপস্থিত আছেন কবি, প্রাবন্ধিক, রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার। ফরহাদ মজহার, আপনাকে আমাদের আলোচনায় স্বাগতম। আপনি কেমন আছেন? আজকে মোটামুটি। এখন সামনে নির্বাচনকে কেন্দ্র করে বড় দলও যেমন ছোট দলও যে যার সক্ষমতা অনুযায়ী কিছু কিছু বড় দল আছে যারা শোডাউন করছে 4000 5000 মোটর বাইক নিয়ে, যার সক্ষমতা অনুযায়ী। এই যে চলছে টাকা পয়সার লেনদেন তো অবভিয়াসলি, টাকা পয়সা ছাড়া কেউ তো আর আপনার নিজের বাইকের তেল পুড়িয়ে যাচ্ছে না। এইটার প্রেক্ষিতে যে নির্বাচনের দিকে আমরা যাচ্ছি ফেব্রুয়ারিতে, কেমন নির্বাচন হতে পারে বলে আপনার প্রেডিকশন বা আপনার অ্যানালাইসিস? আচ্ছা, আগামী দিনের নির্বাচন তো আপনার ধরুন এক নম্বর কথা আমি বলি আপনাকে, আগামী দিনের নির্বাচনে যদি এই সরকার যে অবৈধ এই সরকার জানে, ফলে আগামী দিনের নির্বাচনে তাদেরকে নির্বাচিত হয়ে আসতে হবে যারা একমত হবে রিট্রোঅ্যাক্টিভলি, যেমন সামরিক আইনের সময় হয়েছে। আপনি সংবিধান স্থগিত রেখেছেন, তারপরে সামরিক আইন যে বৈধ এটা আপনি কী করলেন, আপনি জাতীয় সংসদে এটা আপনি পাশ করলেন। ফলে এই সরকার তো বৈধতার সংকটটা রয়ে গেছে, ফলে এটা কি নির্বাচন হবে? এটা তো নির্বাচন হবে না। আপনি যারা যারা নির্বাচিত করে আনা হবে এটা তো আগেই তো তালিকা আছে, যাদের কাছে থাকবার কথা তারাই তো তাদেরকে নির্বাচিত করে আনবে। যদি সেনাবাহিনী এই দায়িত্ব নিয়ে থাকে তাহলে এটা অত্যন্ত আনফর্চুনেট, কারণ এটা সেনাবাহিনীর দায়িত্ব নয়। আপনি যদি 2/3 ভোটে এনে আপনি তাদের কাছ থেকে আপনি বৈধতা চাইবেন যে হ্যাঁ উপদেষ্টা সরকার একটা বৈধ সরকার ছিল, রিট্রোঅ্যাক্টিভলি আপনি এটাকে পাশ করবেন, তা আপনি চেষ্টা করেন, পারবেন কিনা। কিন্তু এটা তো করতে হবে। তার মানে আপনি সেনাবাহিনীকেও ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। আপনি এই যে এতদিন সেনাবাহিনীকে বাইরে রেখেছেন, আপনি ইতিমধ্যে সেনাবাহিনী নিজেই যে শঙ্কা প্রকাশ করে যে তার যে মধ্যে যে দুর্নীতি ঢুকবে, তার মধ্যে বিভিন্ন শক্তি তার মধ্যে একটা ভিন্ন রকম রাজনৈতিক খেলা খেলবার পরিকল্পনা সে করতে পারে। এই ব্যাপারের জন্য তো কোনো জেনারেল তো চায় না যে তার সৈন্যরা ক্যান্টনমেন্টে বাইরে থাকবে। আপনি ওয়াকার সাহেবও চায়নি, কিন্তু ওয়াকার সাহেবের ভুলটা ছিল যে তিনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন দিতে হবে। এটা তার বলার অধিকার নেই। তিনি বলতে পারেন আমি আমার সেনাবাহিনীকে আমার ক্যান্টনমেন্টের বাইরে আমি থাকতে দিতে পারি না, আমার শৃঙ্খলার জন্য এটা ক্ষতিকর। আমাদের এই দায়িত্ববোধের ভিত্তিতে আমরা কথা বলি নি। আপনি 1.5 বছর আপনি সেনাবাহিনীকে বাইরে রাখেন। এই সেনাবাহিনীকে আগের সেনাবাহিনী আছে। একটা ছোট উদাহরণ আপনাকে দিই, আপনি র্যাবে সেনাবাহিনী একটা বড় অংশ না, র্যাবে আপনি সেনাবাহিনীর অংশ এনেছেন, কিন্তু সেনাবাহিনীর ট্রেনিং তো কি? ট্রেনিংটা হচ্ছে নিরস্ত্র ব্যক্তিকে তো আপনি গুলি করে হত্যা করা যায় না। আপনি নিয়ে এসে র্যাব দিয়ে আপনি তাকে শিখালেন যে নিরস্ত্র ব্যক্তিকেও আপনি কি এক্সট্রা জুডিশিয়াল কিলিং আপনি করতে পারেন। এই যে আপনি শেখাচ্ছেন, এই সেনাবাহিনী সদস্যরাই আবার কিন্তু সেনাবাহিনীতে ফিরে যাচ্ছে। সেনাবাহিনীতে ফিরে গিয়ে তারা কী করছে? পুরো সেনাবাহিনীকে প্রতিষ্ঠান হিসেবে এটাকে আপনি দূষিত করে ফেলছে। আজকে যেসব জেনারেলদের আপনি দেখতেছেন লাইন ধরে আপনারা তুলতেছেন, এই কী বলে সিভিল আদালতে তুলতেছেন, এটার পরিণতি তো আরও খারাপ। কারণ আপনি কী করছেন? আপনি মূলত পুরো প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। মানে বাংলাদেশে এই চর্চাগুলো একটা সেনার প্রতিষ্ঠানকে মারাত্মক রকম হুমকির মধ্যে ফেলে দিয়েছে। আমি নিশ্চিত আমাকে জেনারেলরাও একমত নয় একজনের সঙ্গে আরেকজনের, তারাও প্রতিযোগিতা করছে, ক্ষমতার প্রতিযোগিতা, অর্থের প্রতিযোগিতা করছে। তো এটাকে দেশের জন্য মঙ্গলজনক? এটা দেশের জন্য মঙ্গলজনক না। দ্বিতীয়ত ধরুন আমি যে কথাটা আমি বলতে চাচ্ছি আপনার কাছে সুযোগ পেয়ে, ইভেন তো আমাদের তো একটা তো মিলিটারি আইন আছে না, সামরিক আইন তো আছে। তার যেই সামরিক আইনটা আছে সেই সামরিক আইনে যারা এই ধরনের গুমখুন করেছে বা নিরস্ত্র মানুষকে হত্যা করেছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে, যারা আয়নাঘর করেছে, এদের কি বিচার হতে পারে না সেনা আইনে? তো সেনা বাহিনী তাদের বিচার করলো না কেন? তাদেরকে বাইরে আসতে হলো কেন? আমি ঠিক আছে, আপনি সিভিল কোর্টে আপনি আনবেন, সিভিল কোর্টে আনাটা তো আরেকটা বিপদ আছে। কারণ সিভিল কোর্টে এই বিচার তো চলবে 10 বছর ধরে, সরকার বদলে তো এই বিচার নাও হবে।
তার মানে কি আপনি এই বিচারটা করতে চাইছেন যেহেতু যারা সত্যিকার অর্থে এই গুমের সঙ্গে জড়িত ছিল, আয়নাঘরের সঙ্গে জড়িত ছিল, তাদেরকে আপনি কি করতে চান? এদের মাফ করে দিতে চান? এই রাজনৈতিক ডামাডোলের মধ্যে তাদেরকে আপনি পার করে দিতে চান? ইতিমধ্যে কয়েকজন জেনারেল ভারতে গিয়ে বসে আছে, আপনি এদের ফেরত আনবেন না? দেশের সমস্ত সিক্রেট কিছু নেই, নাথিং। আপনি তো এই রাষ্ট্রকে তো টিকতে দিচ্ছেন না। একটার পর একটা আমরা সেদিকে গিয়ে একটা অস্থিতিশীলতা, একটা অত্যন্ত খারাপ দিকে আমরা চলে যাচ্ছি। আমরা আবার একটু নির্বাচন প্রসঙ্গে আসি, কারণ বলা হচ্ছে এই নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশ গণতন্ত্রের উত্তরণ ঘটবে। এখানে তিনটা বড় শক্তি দেখা যাচ্ছে আপাতত মাঠে। একটা আপনার বিএনপি, জামাত ইসলামী আর ছাত্রদের নেতৃত্বে গঠিত এনসিপি। এই তিনটা নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে। আপনি এদের কার্যক্রম, বক্তৃতা, বিবৃতি দেখেছেন। তিনটা পার্টির স্ট্র্যাটেজি, কৌশল, নির্বাচনে যাওয়ার যে আপনার শোডাউনের রাজনীতি কেউ কেউ করছে, এটা নিয়ে আপনার একটু অবজারভেশন জানতে। আমার প্রথম অবজারভেশন যে নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। প্রথম যেটা আমি বারবার বলছি, নির্বাচন একটা প্রক্রিয়া, আর গণতন্ত্র হলো জনগণের যে ইচ্ছাটা, তার যে সামষ্টিক অভিপ্রায়, এটাকে বাস্তবায়ন করা। দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। জনগণের সামষ্টিক অভিপ্রায় ছিল একটা নতুন রাষ্ট্র গঠন করা, ফলে নির্বাচনটা এসছে গণতন্ত্র বিরোধী নির্বাচন। এখনকার যে নির্বাচনের যে প্রক্রিয়া, এটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রকে নস্যাৎ করা, গণতন্ত্রের যে সম্ভাবনা সৃষ্টি হয়েছিল 5ই অগাস্টে, এটাকে ধ্বংস করা। কিন্তু নির্বাচন না দেওয়ার জন্যই কিন্তু শেখ হাসিনার এই পরিণতি হলো। তিনটা নির্বাচন 2024 নির্বাচন দিয়েছেন, তিনটা নির্বাচনকে যদি এইভাবে আপনার ম্যানিপুলেট না করতেন, জনগণকে যদি ম্যানিপুলেট করা এক জিনিস, আর নির্বাচন দেওয়ার নির্বাচন দেওয়া তো জাস্ট আনুষ্ঠানিকতা রক্ষা করার জন্য। নির্বাচন, আমি বলছি নির্বাচনের সঙ্গে তো গণতন্ত্রের সম্পর্ক নেই। আপনি গণতন্ত্র বলতে প্রক্রিয়া বুঝতেছেন, আর গণতন্ত্র বলে এটা হলো গণতন্ত্র রাষ্ট্রের একটা বিশেষ ধরন হলো গণতন্ত্র। গণতন্ত্রের তিনটা সংজ্ঞা আছে। একটা হলো কি, রাষ্ট্রের একটা বিশেষ ধরনের ধরন। এটা তো আপনার ফিউডালিজম, মনার্কি না, রাজতন্ত্র না, ঠিক আছে না? ওকে, এমনকি এটা রিপাবলিকও না। গণতন্ত্র মানে রিপাবলিকও না, গণের তন্ত্র, জনগণের সামষ্টিক ইচ্ছার যেটা ব্যক্ত হয়, এটা হলো নির্বাচনটা হচ্ছে জনগণের সামষ্টিক ইচ্ছা। এটা কি করে তৈরি হচ্ছে, সেই প্রক্রিয়াতে সমর্থন করা এবং সেই প্রক্রিয়ার বাস্তবায়ন করা। তো নির্বাচনের সাথে গণতন্ত্রের সম্পর্ক নেই। আপনি তো ইতিমধ্যেই গণতন্ত্রকে ধ্বংস করেছেন 8 তারিখের সেনার সমর্থিত উপদেষ্টা সরকার। তখন কি গণতন্ত্র ছিল? যখন ধ্বংস করছে তখন কি দেশে গণতন্ত্র ছিল? এটাকে তো গণতন্ত্র। আপনি কি 5ই অগাস্ট থেকে আপনি কি চোখে দেখেন? আমি শুনতে চাচ্ছি আপনার কাছে 5ই অগাস্টকে কি বলেন? আমার ব্যাখ্যা ওপিনিয়ন নাই, আমি আপনার ব্যাখ্যা। 5ই অগাস্টে কি বলে গণতন্ত্র? 5ই অগাস্টে জনগণ প্রত্যক্ষভাবে তারা প্রদর্শন করেছে যে জনগণই সকল ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার প্রতিনিধি জনগণ। জনগণ প্রত্যক্ষ, তখন জনগণই কোনো প্রতিনিধি নাই, আপনি প্রতিনিধি বনাম জনগণ। এই যে বিভাজনটা তৈরি হলো 8 আগস্টে, এইটাই তো গণতন্ত্র বিরোধী। মূল আলোচনায় যেটা প্রশ্নটা করছিলাম, তিনটা দল সম্পর্কে আপনার অবজারভেশন জানতে চাচ্ছি। তিনটা দলের মধ্যে আমি আপনাকে আমি এই প্রশ্নটি আপনি ঘুরিয়ে উত্তর দেবো, এটা দরকার আছে উত্তর দেওয়ার। ডক্টর ইউনূস এদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। এনসিপি কি একটা রাজনৈতিক দল ছিল যখন তিনি কথা বলছিলেন? কোন আইনে তার রাজনৈতিক দল ছিল? তাদের কোনো নিবন্ধন ছিল? কিছুদিন আগে নিবন্ধন পেয়েছে, ফাইন, কিন্তু তার আগে তো আলোচনা শুরু করতে কথা, তার তো রাজনৈতিক দলই না। আমি এটাকে বলে জামাতে ইসলামী তো নিবন্ধনই ছিল না, বাতিল হয়েছে। আপনি নিবন্ধন তো আপনি আগে তাকে দিবেন, তার প্রক্রিয়াটা করি। তা আপনি যাদের সঙ্গে কথা বলেছেন, যেহেতু তারা ক্ষমতা পান, আর তো কোনো রিজন নেই। তাহলে জনগণ আর যারা সমাজে ক্ষমতাশালী, এই দুইয়ের পার্থক্য আমরা করতে পারছি না আমরা এখন। তার মানে কি, মাস্তানি করতে পারলে আপনি জনগণের পক্ষের লোক, আপনি লোকের দল গঠন করতে জনগণের পক্ষের লোক। তাহলে গণতন্ত্র তো ব্যক্তির অধিকারকেও রক্ষা করে। তা আমার অধিকার কি করে রক্ষা হবে? আমাকে কে প্রতিনিধিত্ব করে? আপনি আমার সঙ্গে কথা বলতে এসেছেন, আমি কথা বলছি, ধন্যবাদ, কারণ আমি কিছু কথা বলতে পারছি। কিন্তু আমার মধ্যে যে ভিন্ন চিন্তার বহু লোক করে, ওকে কে প্রতিনিধিত্ব করবে? তাহলে তিনটা দল সম্পর্কে আমার মূল্যায়ন নেতিবাচক। আপনি অন্তত এই যারা নির্বাচনে অংশগ্রহণ করছে, এই নির্বাচনে অংশগ্রহণ তারা করছে, তার কোনো যে নৈতিক বৈধতা তাদের নাই, এমনকি আইনি বৈধতাও নেই। কারণ আপনি এনসিপি যে আপনি বৈধতা দিবেন, সেটা কার ভিত্তিতে? শেখ হাসিনার গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের অধীনে। কিন্তু সেই গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ যিনি প্রণয়ন করেছেন, তাকে তো জনগণ উৎখাত করে ভারতে তাড়িয়ে দিয়েছে। তা আপনি তার নীতি রাখবেন, আপনি শেখ হাসিনা নাই কিন্তু শেখ হাসিনা রাষ্ট্র চালাবেন, এটা কি জনগণ মেনে নেবে? আপনি শেখ হাসিনা নাই কিন্তু আর সবই আছে,
কিন্তু আপনি যে দলের কথা বলছেন এই দল তো সবকিছু মেনে নিয়েই আলোচনায় গিয়েছে, তারা তো আলোচনায় নাও যেতে পারতো। সে তো তাদেরকে জিজ্ঞেস করুন, আমি বলছি সেই আপনার কাছে বুদ্ধি পরামর্শ নেয়নি? আমার কাছে তো আমি সকলকে বুদ্ধি চাই। শুনুন, দুভাবে ভাগ করবেন, দল এক জিনিস আর গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী তরুণরা এক জিনিস। গণ অভ্যুত্থান আমি যে কথা বলছি আমি তো অযৌক্তিক বললে তো তারা আমাকে নিশ্চয় সমালোচনা করবে। আমি তরুণদের পক্ষের লোক, অবশ্যই পরামর্শ নিয়েছি। আমি পরামর্শ দিয়েছি নির্বাচনে তাদের যাওয়া উচিত নয়। ওরা নির্বাচনে যাওয়ার মানে হলো তারা গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে তাদের যে আবির্ভাবটা ঘটেছিল এই আবির্ভাবটা তারা নিজের হাতে ধ্বংস করেছে। কারণ তারা ওই গণ অভ্যুত্থানের শক্তির আর প্রতিনিধি নয়, তারা একটা ছোট বিএনপি যারা নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা দিতে। যদি নির্বাচনের মাধ্যমে তোমরা ক্ষমতা দিতে চাইতে তাহলে গণ অভ্যুত্থান করলে কেন? এতগুলো লোক মারলে কি জন্য? এটাকে উত্তর তারা কি দেবে? তো দিতে তো হবে। অভ্যুত্থানের পরে এখন তারা বলতে পারেন আমরা নিয়মতান্ত্রিক পন্থায় আসতে চাচ্ছি। এটা তার নিয়মতান্ত্রিক যাই নাই, তো তারা একটা অবৈধ সরকার গঠন করেছে। যদি নিয়মতান্ত্রিক পন্থা, তো আমি বলেছি নিয়মতান্ত্রিক পন্থাটা কী হতে পারতো? এরপর তারা বলতে পারতো যে আজ থেকে বাংলাদেশ আমাদের আদেশে চলবে, এটা হলো নিয়মতান্ত্রিক পদ্ধতি। এবং যতক্ষণ পর্যন্ত না নতুন গঠনতন্ত্র প্রণীত না হয় ততক্ষণ পর্যন্ত ফরমানের দ্বারা দেশ চলবে এবং বিদ্যমান আইনের দ্বারাই চলবে। শুধুমাত্র আন্তর্জাতিক আইনের সঙ্গে, মানবাধিকার আইনের সঙ্গে যে সকল আইন সাংঘর্ষিক সে সকল আইন বাতিল হয়ে যাবে। সিম্পল। এটা তো তারা করে না, এটা তো ছিল সঠিক পদ্ধতি, তারা তো সেটা তো অনুসরণ করে না। এই পরামর্শ তো আমার লেখাতে দেওয়া আছে। এই পরামর্শ এমনকি এই আপনার এই গণ অভ্যুত্থান হওয়ার আগে আমার গণ অভ্যুত্থান গঠন বইতে আছে। আমি তো কীভাবে করতে হবে তো বলেছি। আমি হলাম সমাজে আপনারা যেটা বলেন বুদ্ধিজীবী, তো আমার তো কাজটা বুদ্ধি দেওয়া। আমি যেটা সঠিক বলে চিন্তা করি ওটা আমি বলি। এরপর তো আপনারা তর্ক করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই যে ফরামদার ভুল বলছে কি ঠিক বলছে, এটা পাবলিক বক্তব্য, এটা আমি তো পাবলিক ফিগার, ফলে অবশ্যই সমালোচনার অধিকার প্রতিকার আছে। তারা সেখান থেকে তারা যদি গ্রহণ না করে তাহলে আগামী দিনে আমি যে বিপদের কথা বলছি, যে অর্থনৈতিক সংকটের ইঙ্গিত দিচ্ছি, এটার দায় তো ওদেরকে নিতে হবে। আপনি তো ইতিহাস থেকে তো মুক্তির কোনো পথ নাই। ইতিহাস থেকে শেখ মুজিবুর মুক্তি পান নাই, আপনি কেউই মুক্তি পায়নি। এনসিপির ব্যাখ্যাটা আপনি বললেন, বিএনপি এবং জামাত সম্পর্কেও আপনার ব্যাখ্যা জানতে চাই। আপনার অবজারভেশন, তারা যেভাবে কর্মকাণ্ড পরিচালনা করছে। না, আমার অবজারভেশনটা হচ্ছে যে প্রথমত রাজনৈতিক দলগুলো আমাদের আলোচনার প্রধান বিষয় নয়। আমার আলোচনায় বুঝতে পেরেছেন, জনগণ প্রধান বিষয়। জনগণের অভিপ্রায় কে ধারণ করে এবং কে ধারণ, তারা তো বলছে তারা জনগণের অভিপ্রায়কে ধারণ করে। কোথায় ওদের নেতৃত্বে ক্ষমতা বদল হতো। ওরা চেষ্টা করেছে গত 15 বছর, পারে নাই। লক্ষ লক্ষ মামলা হয়েছে, জেলে গিয়েছে, কিন্তু জনগণ ওদের পেছনে ছিল না বলে তো তারা পারে না শেখ হাসিনাকে সরাতে। আপনি ভালোই বলছেন, এটা ভালো কথা বলছেন। তাহলে বাস্তবতাই প্রমাণ করে তারা জনগণের প্রতিনিধি না। যদি তারা জনগণের প্রতিনিধি হতো তাহলে শেখ হাসিনা আর দিন কী করে ক্ষমতা থাকে? তারা জনগণ তো নিজেই শেখ হাসিনাকে উৎখাত করেছে, তারা তো করেনি। তা আপনি যখন জনগণ উৎখাত করেছে, তারাও কি জনগণের পার্ট না? না, তারা জনগণের পার্ট, তারা জনগণ নয়। যেমন আমি জনগণের অংশ, কিন্তু আমি জনগণ নই। আমি এখন যে কথা বলছি, আমার পক্ষে লক্ষ লক্ষ কোটি কোটি লোক, আমি তাদের প্রতিনিধিত্ব করতে পারি আমার বুদ্ধিবৃত্তিক বক্তব্যের দ্বারা, কিন্তু আমি জনগণ নই। তারপরে আমাকে জনগণের কাছে যেতে হবে, তাকে যেন সে তার যে চিন্তা সেটা যেন সে প্রকাশ করতে পারে। তার জন্য প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা, স্থানীয় সরকার থেকে শুরু করে বিভিন্ন কী বলে আমাদের সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন প্রাতিষ্ঠানিক যে সকল আমাদের প্রয়োজনগুলো, এগুলো গড়ে তুলতে হবে। তো জনগণকে তো আপনি আগে ক্ষমতায়িত করতে হবে যাতে সে তার কথা বলতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে। এটাকে তো আমরা বলি গঠনতন্ত্র। তো আপনি এটাকে বাদ দিলেন, বাদ দিয়ে আপনি আবার লুটেরা মাফিয়া শ্রেণীকে বলছেন তারাই হলো জনগণের প্রতিনিধি। এটা তো হবে না। তাহলে আগামী নির্বাচনের মাধ্যমে যারা আসছে তারা কি সেই লুটেরা মাফিয়া তাদের শাসনই কায়েম হবে? আপনি যখন একটু আগে আপনি বলেছিলেন ব্যাখ্যা যে যারা নির্বাচন করবে তাদের 20 কোটি টাকা বা 30 কোটি টাকা এর জন্য লাগবে, এই টাকাটা তারা কোথায় পাবে? আপনি বলুন না, ওকে আপনি উত্তর দিন। তারা বিনিয়োগ করবে। কোথায় বিনিয়োগ করবে? বলা হচ্ছে ইলেকশন, আমাদের দেশে আপনি ইলেকশনে 20 কোটি টাকা পেয়ে আপনি ক্ষমতায় গিয়ে বিনিয়োগ করবেন কোথায়? মানে এখন বিনিয়োগ করছে, ক্ষমতায় যাওয়ার পরে ফাইন, তাহলে এটা তো জনগণের প্রতিনিধি হওয়ার জন্য তো এটা হচ্ছে। দেখো জনগণের নির্বাচিত হওয়ার পরে কোথেকে টাকাটা পাবে? সে লুট করবে, আর তো কিছু না। আর জনগণের জন্য টাকাটা তারা এখন দিয়ে দিচ্ছে, তাদের অঢেল আছে, এই টাকাটা খুব ভালো, তাদের অঢেল আছে, এখন দিয়ে দিচ্ছে, খুব খুশি। তাহলে আপনি গিয়ে এই টাকাটা তুলবেন আবার ক্ষমতায় গিয়ে, তা আপনি তাই তো বলছেন। আমি তো তাই বলছি। আমি ক্ষমতার যাবার তার যে ইচ্ছাটা, এটা লুটপাট ছাড়তে কিছু না। তো লুটেরা ছাড়া সে কি? মাফিয়া ছাড়া সে কি? সিন্ডিকেট তো
সে তো আপনি ডেফিনেটলি লুটে মাফিয়া সিন্ডিকেট, এছাড়া সেখানে নির্বাচনে যাবে। আপনি কি পারবেন নির্বাচনে যেতে? আমি যতই জনগণের কথা বলেন, আমি পারবো, আমার তো 1 টাকা নেই, 1 কোটি টাকার দূরের কথা। তা আপনি কি নির্বাচিত হতে পারবেন কোনোদিন? তাহলে এই পুরো নির্বাচনী প্রক্রিয়াই তো লুটিয়া মাফিয়া শ্রেণীর পদ্ধতি প্রক্রিয়া। কারণ সে মূল প্রশ্নকে সে আড়াল করে, মানে রাষ্ট্র গঠনের প্রশ্নকে সে আড়াল করে সে বলে যে না, নির্বাচনই হলো একমাত্র গণতন্ত্র। তাহলে এই যে তত্ত্বটা নির্বাচনী গণতন্ত্র, এইটাই তো লুটেরা মাফিয়া শ্রেণীর তত্ত্ব, এটাই তো বোঝাতে চাইছি। আপনি যদি মনে করেন রাষ্ট্র, যদি তারা সত্যিকার গণতন্ত্র চাইতেন তাহলে তারা কী করতেন? তারা ওই 5ই আগস্টের পরে তারা বলতেন ঠিক আছে, আমরা একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে চাই, আসুন আমরা একটা জাতীয় সরকার করি এবং আমরা জনগণ কী চায় জনগণের কাছে যাই, জনগণের ইচ্ছাকে জানি, জনগণের অভিপ্রায়কে জানি, জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের ভিত্তিতে আমরা একটা নতুন কি গঠনতন্ত্রের খসড়া তৈরি করি, এটা বলতো তারা। তো তারা তো এটা বলে না। তারা শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানটা টিকিয়ে রয়েছে, যেটা দ্বারা দুর্নীতি হয়, যেটা দ্বারা কোটি কোটি টাকা পাচার হয়েছে, ব্যাংক লুট হয়েছে। এই সংবিধান, এই ব্যবস্থাকে টিকিয়ে রেখে তারা ক্ষমতায় যেতে চায় লুট করবার জন্য। লুট ছাড়া এই নির্বাচনের আর কোনো উদ্দেশ্য নাই। যে দলগুলোর কথা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এই দলগুলোরও তো গঠনতন্ত্র আছে। গণতন্ত্র থাকলে ওদের দলের মধ্যে নির্বাচন হয়েছে? সেটাই আমি জানতে চাচ্ছি, এদের ভিতরে গণতান্ত্রিক চর্চা কতটুকু? কখনোই না। আমি তো বলছি লুটিয়া মাফিয়া শ্রেণী, এরপর থেকে কিছু বরাদ প্রচার করে, ওদের দরকারটা কি নির্বাচন করবে? ওদের দলের অভ্যন্তরীণ নেতা ঠিক করে কি, ওদের কোনো আদর্শ আছে? এই যে আমরা নির্বাচন করছি, কি করছি? আমরা লুটিয়া মাফিয়া শ্রেণীকে ক্ষমতা বসাতে চাইছি, এটাই তো বলছি নির্বাচনের কথা বলে। যদি আমরা এটা চাইতাম যে ঠিক আছে তুমি নির্বাচনটা বুঝলাম, তাহলে তুমি তোমার নির্বাচনটা সেরে আসো, তোমার নির্বাচনটা সেরে, ঘরের নির্বাচনটা আগে সারো। সে নিজে নির্বাচন করবে না, সে রাষ্ট্রের নির্বাচন। কেন? কারণ রাষ্ট্রে তো টাকা আছে, ওকে তো লুট করতে হবে না এখান থেকে, বড় বড় প্রকল্প লুট করবেন না আপনি। ফলে এই কথাটা আমাদেরকে পরিষ্কার জনগণকে বোঝাতে হবে, নির্বাচন যেটা হচ্ছে এখন এটা একান্তই লুটেরা মাফিয়া শ্রেণী লুটপাটের একটা পদ্ধতি ছাড়ার কিছু না। তাহলে এই বিশাল জনগোষ্ঠী জনগণকে কে বোঝাবে? আমি বোঝাচ্ছি। আমি যদি একা থেকে বোঝাবো, আপনি যে আমার কাছে এসছেন টিভিএস থেকে, আপনি তো আগে আমার কাছে আসেন নাই, তার নিশ্চয়ই আমার কথা একটা ফল আছে কিনা? নিশ্চয়ই এই কথা একটা মূল্য আপনারা দিচ্ছেন, একটা মর্যাদা আপনারা দিচ্ছেন। তো আপনাদের জনগণের অংশ, আপনাদের বিবেক জাগ্রত হয়েছে, তো আমি পেরেছি কিছুটা বিবেক জাগ্রত করতে, আজকেও হতে পারবো। যদি পেরে থাকি তাহলে এটা ভালো পথ, এটাই তো চাই। আমি পেরে থাকলে আবার হয়তো আসবো, নিশ্চয়ই, ইনশাল্লাহ, অবশ্যই আসবো। তাহলে আমি যা সংক্ষেপে একটু শান্তি যাচ্ছি, এই যে বাংলাদেশ জনগণ গণতন্ত্রের কথা বললাম, তাদের ভবিষ্যৎটা কি? খারাপ, খুব মানে দূরের ভবিষ্যতের কথা বলছি না, আমি সামনের, খুব খারাপ, সামনের দিনগুলোর খুব খারাপ। প্রথমত অনেকগুলো কারণে খারাপ। প্রথমত এতক্ষণ যে ব্যাখ্যাটা করলাম, আপনি জনগণকে বাদ দিয়ে আপনি একটা নির্বাচনের দিকে যাচ্ছেন, জনগণ কিন্তু বিচ্ছিন্ন। ফলে যাদের নির্বাচনটা হবে এটা হবে ওই যে সন্ত্রাসী, যারা সহিংসতা করতে তারা অভ্যস্ত, এই মাফিয়া গ্রুপগুলোকে আপনি একটা অর্গানাইজ হতে আপনি সহায়তা করছেন। কারণ ওই টাকা, নির্বাচনে যে টাকা ছড়াছড়ি হবে, এটাকে কেন্দ্র করে বিভিন্ন রকম মাফিয়া গ্রুপ, বিভিন্ন রকম আপনার সহিংস সন্ত্রাসী দলটা গড়ে উঠবে এবং এদেরকে পরবর্তীকালে মোকাবেলা করা আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ বলতে কিছু নাই, এদের পক্ষে এটা করা ইম্পসিবল। কিন্তু আমার পক্ষে আরও ভিতরের জায়গা আছে, যেহেতু সেনাবাহিনীকে ইতিমধ্যেই দুর্বল করা হয়েছে। সেনাবাহিনীকে তার যে ক্ষমতার উপর ভিত্তি করে এই যে একটা অবৈধ সরকারকে আমরা চালালাম, এর ফলে সেনাবাহিনীর ভেতরে একটা তীব্র অসন্তোষ আছে, সাধারণ সৈনিকদের মধ্যে একটা তীব্র অসন্তোষ আছে। সাধারণ সৈনিকরাও কিন্তু একটা কৃষকের সন্তান, একটা শ্রমিকের সন্তান। ফলে আপনি কি করছেন? আপনি আমার সেনার প্রতিষ্ঠানকে আপনি ধ্বংস করছেন, সেনার প্রতিষ্ঠানকে দুর্বল করছেন। আমার তো দেশকে রক্ষা করবার শেষ প্রতিষ্ঠান হচ্ছে আপনার সেনা প্রতিষ্ঠান, আপনি তাকে কিন্তু ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন। আপনি যদি যদি একটা এলাকাতে এই ভোট বাক্স নিয়ে যে গোলাগুলি হয়, তো সেনাবাহিনীকে এগুলো করার কাজ তাদের, এই সন্ত্রাসীদের দমন করা এটা তাদের কাজ, নাকি তাদের কাছে আপনার বর্ডারে গিয়ে বহিঃশত্রুর বিরুদ্ধে লড়াই করা? তো সেনাবাহিনী ক্যাপাসিটিতে আপনি ধ্বংস করছেন। এর দায় কে নেবে? এর দায়টা কে নেবে যে আজকে যে সেনাবাহিনীকে আপনি দুর্বল করছেন, প্রতিরক্ষার ক্ষেত্রে তার কোনো ভূমিকা দিচ্ছেন না, তাকে একটা শক্তিশালী সেনাবাহিনী আকারে বা একটা গণপ্রতিরক্ষা ব্যবস্থা আপনি গড়ে তুলছেন না, এর তো একটা দায় আপনাকে নিতে হবে। এখন যারা ক্ষমতায় আছে তারাই কি এর জন্য দায়ী? সকলে দায়ী, অফকোর্স, নিশ্চয়ই তারা দায়ী। ডক্টর ইউনূস বিশেষভাবে দায়ী। উনি তো ভালোর জন্যই আসলেন। কে বললো ভালোর জন্য? ভালো হতো, আমরা তো তাই শুনলাম, তাই বলা হলো। চেয়েছেন, আমরা তো চেয়েছি, হুইচ ইজ ফাইন। তিনি তার যে একটা ভাবমূর্তি ছিল, আমরা ভেবেছি তাকে নিয়ে আমরা একটা আন্তর্জাতিকভাবে একটা সম্মানের সঙ্গে দাঁড়াতে পারবো, কিন্তু তিনি তো জনগণকে বাদ দিয়েছেন।
তিনি তো এসে জনগণই বাদ দিলেন। আমরা আলোচনায় অনেকবার জনগণ শব্দটা এনেছি, জনগণের কথা বলছি। আসলে জনগণ কেমন আছে? গত এক বছরে ধরেন আন্দোলনটা শুরু হয়েছিল কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন, সরকারি চাকরি। তো এই এক বছরে কর্মসংস্থানের কোনো অগ্রগতি হয়েছে? নতুন কর্মসংস্থান কোনো বিনিয়োগ হয় নাই, বিনিয়োগ আসেনি। সবচেয়ে ভয়ঙ্কর যেটা সেটা হলো এই। তাহলে সেই জনগণের কি সবচেয়ে বেশি কষ্টে আছে? ডেফিনেটলি। আমি 2 নম্বর বলছি আপনাকে। প্রথমতে আমি বলছি যে বিনিয়োগ আসে না। উনি অনেক বড় বড় কথা বলছে বিনিয়োগ আনবেন, এভাবে বিনিয়োগ আসে না। কোনো কোম্পানি বাংলাদেশে এসে হুট করে বিনিয়োগ করতে আসবে না, যেখানে আপনাকে ওই যে খালি একটা লাইসেন্স পেতে 1 মাস ঘুরতে হয়। আপনাকে একটা ছাদের তলে সব কিছু থাকতে, প্রত্যেকে বলছে, বহুবারে এনে রিসার্চ হয়েছে, যারা এখানে বিনিয়োগ নিয়ে কাজ করেছে তারা বারবার বলছেন যে একই ছাদের তলে আপনি যিনি বিনিয়োগ করবেন তিনি 1 থেকে 2 দিনের মধ্যে তার সমস্ত কাগজপত্র শেষ হলে তিনি বিনিয়োগে আগ্রহী হন। দিস ইজ নাম্বার 1। ফলে এটা কিছু হয় না। কিন্তু আমি ভয়ঙ্কর যে বিপদটা দেখছি, সেই বিপদটা হচ্ছে ইনফ্লেশন আপনি রোধ করতে পারছেন না, এবং এই ইলেকশনকে কেন্দ্র করে প্রচুর টাকা ছড়ানো হবে, আরেক দফা বাড়বে। এই যে মধ্যবিত্ত যে শ্রেণীটা, এই শ্রেণীটা যে এই ইনফ্লেশনের পরে যে পতিত হবে, সে যে একটা গরিব জায়গায় যাবে, এখান থেকে তো সে আর উঠে আসতে পারবে না। এখান থেকে তো তার তো জীবন শেষ হয়ে যাবে। সন্তানকে পড়াতে পারবে না, তার স্বাস্থ্যের কোনো একটা খরচ সে পোষাতে পারবে না, বাড়ি ভাড়া দিতে পারবে না। তা আপনি কী করে একটা বিশাল একটা অংশ একটা দুষ্টু চক্রে পড়ে যাবে। পড়ে গেছে তো অলরেডি, পড়ে যাবে না, পড়ে গেছেন আপনি অলরেডি। তো এখান থেকে তো উদ্ধার পাবা, তো এই নির্বাচন তো উদ্ধার পাবেন না। আপনাকে তো এই ম্যাক্রো ইকোনমিক পলিসির ক্ষেত্রে আমাদের বাণিজ্য ব্যবস্থার মধ্যে তো কঠোরভাবে কিছু জিনিসকে আপনাকে শৃঙ্খলা আনতে হবে। দেখেন, আরেকটা পয়েন্ট বলি যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আপনি তো যে অ্যাসেটগুলো, যে টাকা চুরি হয়েছে বিদেশে, সে চুরি টাকা তো ফেরত আনতে পারছেন না, আনতে পারবেন না। শুধু তাই নয়, যে সকল কোম্পানিগুলো ধরুন আপনি দুর্নীতি করেছে বলছেন, টাকা আপনার বিদেশে পাঠিয়ে পড়েছেন, তাদের উপরে কোনো দলিল আমরা, কোনো শ্বেতপত্র আমরা দেখিনি। আপনি এস আলমের কথা বলেন, আপনি বসুন্ধরার কথা বলেন, তাদের সত্যিকার অপরাধটা কী, তারা কী ধরনের ক্রাইম করেছে, বা সামিটের কথা বলেন, এরা কি আসলে টাকা চুরি করেছে নাকি টাকা চুরি করে না। তাই আপনি যদি সকলকে এক কাতারে দাঁড় করিয়ে দেন, তাহলে তো যারা সত্যিকারের বিনিয়োগকারী তাদেরকে তো শোধরাবের তো সুযোগ দিচ্ছেন না। আপনি ধরুন আমি একটা কোম্পানি ব্যবসা করছি, বড় ব্যবসা করছি, বিদেশ থেকে আমি বিনিয়োগ আনছি। এখন আমি একটা ভুল করতেই পারি, আমি তো ট্যাক্স দিয়েছি, ট্যাক্স এভিট করে, তো আপনি তো তাকে নিয়ে বলতে ঠিক আছে তুমি ট্যাক্স দাও, তুমি যে ভুল করেছে তোমাকে মাফ করতে, ওকে তো আবার কাজ করতে দিতে হবে আপনাকে। আপনি তো তাও তো করতে দিচ্ছেন না। আপনি টাকা বিভিন্ন রকম ব্যাংকে ফ্রিজ করছেন, কিন্তু আপনি পরিষ্কার না কেন তার টাকা আপনি ব্যাংকে ফ্রিজ করে রেখেছেন। আমি নাগরিক আকারে বলি যে ঠিক আছে, কিন্তু আপনি তো অনন্তকাল তো ফ্রিজ করে রাখতে পারবেন। এই প্রতিষ্ঠানগুলো চলবে কী করে? এরা যে লসটা দেবে সে লসের দায় কে নেবে? আবার এটা করছেন, আবার ওদের সঙ্গে কিন্তু প্রাইভেটলি আমি নেগোসিয়েট করছি যে না ঠিক আছে, তোমরা আমাকে 20-30 কোটি টাকা দিয়ে দাও, তোমরা এটা পাস করে দিচ্ছি। এগুলো তো আমরা, যেহেতু আপনি সাংবাদিক করেন, আমি তো সংবাদপত্রের সঙ্গে একদম জড়িত আছি, এই তথ্যগুলো তো আমাদের কাছে আছে। তাহলে আপনি এই যে করছেন, এই যেসব যারা সত্যিকার অর্থে ইনভেস্ট করতে পারে, তার যদি ট্যাক্স ইলেকশন হয়ে থাকে তা আপনি ট্যাক্স নিয়ে নেন, কেউ তো বাধা দিচ্ছেন। আপনি তার সরকারের ক্ষমতা এসেছেন, এত তারিখের মধ্যে ট্যাক্স না নিলে তুমি ব্যবসা করতে পারবে না, তাও তো আপনি করছেন না। আপনি করছেন কি, প্রাইভেটলি নেগোসিয়েট করছেন। যেহেতু আপনি কী করবেন, আপনি যেহেতু নির্বাচন করবেন, আপনার টাকা লাগবে। তা এই যে দুর্নীতিটাকে আপনি ঢোকালেন, বাইরে থেকে যে অ্যাসেট নিয়ে গেছে, এটা আপনি ফেরত আনতে পারছেন না, আর পারবেনও না। এবং দেশকে যে অর্থনৈতিকভাবে যে পঙ্গু করে ফেলা হয়েছে এই দুর্বলতার কারণে, আপনার কোনো নীতিগত অবস্থান নেই। আপনি শো করলেন যে হ্যাঁ আমাদের একটা কি বিদেশ থেকে বিনিয়োগের জন্য একটা বোর্ড বানাইছে, একটা ইয়াং ছেলেকে ধরে নিয়ে এলেন, তো ও বললে কি লোক বড় বড় কোম্পানি এসে এখানে ইনভেস্ট করে ফেলবে? আমি তো বড় বড় নিবেশের কথা বলছি। কোম্পানি তো আসছে, আমরা দুইটা পোর্ট ইজারা দিলাম, দুইটা পোর্ট কোম্পানি তো আসেন, আপনি আপনার দেশকে বেচে দিচ্ছেন, আপনি একটা রুম ভাড়া দিচ্ছেন, এটাকে বিনিয়োগ বলে? আপনি এখানে বাড়িতে থাকছেন, এবার আমি 2টা পোর্ট ভাড়া দিয়েছি, এটা বিনিয়োগ হলো? আমাদের পোর্টে আমরা বাংলাদেশের জনগণ চালাতে কি সমস্যা, পোর্টের এফিসিয়েন্সি সম্পর্কে আমি প্রচুর কাজ করেছি। পোর্টের যথেষ্ট এফিসিয়েন্সি আছে। পোর্টের এফিসিয়েন্সির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কাস্টমস। আপনি কাস্টমসে মাল রাখছেন, সেই মাল ওখানে পোর্টে পড়ে আছে, ওদের জায়গা আপনি দখল করে নিচ্ছেন, এবং একটা মাল খালাস করতে আপনি সময় নিচ্ছেন, ফলে আপনি কাস্টমসকে সরিয়ে ফেলেন, আপনি পোর্টের এফিসিয়েন্সি বাড়বে। পোর্টেতে যথেষ্ট এফিসিয়েন্ট অফিসার আছে, যথেষ্ট এফিসিয়েন্ট দক্ষ অফিসার আছে, তো তাদেরকে ট্রেনিং দেবেন না আপনি? আপনার তো নাগরিক তারা, তো আপনি বিদেশকে দিলে কি সমাধান হবে? এই জন্য আমরা দেশ স্বাধীন করেছি। এটাকে স্বাধীনতা বলে যে আমরা সব কিছু ইজারা দিয়ে দেবো। আপনি ইপিজেড দিয়ে দিচ্ছেন সকলকে, আপনি ওদিকে মিরেশ্বরের পুরো একটা এলাকা আপনি ভারতীয়দের দিয়ে দিচ্ছেন। আপনি এগুলো কি?
তা এটা দ্বারা আপনি দেশকে স্থিতিশীল রাখবেন, এটা তো হতে পারে না। ফলে আমি মনে করি যে আমরা যে বিপদের দিকে এগোচ্ছি এটা ভয়াবহ, এবং এটাকে বন্ধ করতে হলে আমার একটা মাত্র অনুরোধ, ডক্টর ইউনূসকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। তিনি যা কিছু করেছেন এটা অত্যন্ত ক্ষতিকর, এবং এটার দায় তাকে নিতেই হবে, এটা তিনি এড়াতে পারবেন না। তিনি যদি ভেবে থাকেন যে তিনি একটা মোটামুটি নির্বাচন দিয়ে তিনি বিদেশে চলে যাবেন আর সবাই খুব বাহাবা দিবে এবং তাকে জাতিসংঘের সেক্রেটারি বানিয়ে ফেলবে, আই ডাউট ইট ভেরি মাচ। ফরহাদ মাজহার, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।